নিরস্ত্র আন্দোলন করছেন, কোটার আন্দোলন, হঠাৎ করে সেখানে আপনার যখন সহিংস আন্দোলন হয়ে উঠলো, তখনও কিন্তু 8-10 জন ছেলে মারা যায়নি, এবং যেগুলো মারা গেছে সবগুলোই হচ্ছে হেডশুট, 7.6 হেডশুট, সেগুলো স্নাইপার শুট। এর যখনই এখানে প্ল্যান ওয়াইজ কিলিং গুলো শুরু হলো, হেডশুট শুরু হলো, স্নাইপার শুরু হলো, তখন এটা শান্তিপূর্ণ ছিল না, তখন এটা একটা বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। এইরকম আইনহীনতা ছিল না যেরকম আইনহীনতা এবং আইনের শাসনহীনতা এই সরকারের আমলে আমরা গত 10 মাস ধরে দেখছি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক আইনের শাসন, যেখানে আইনের শাসন বলতে কোনো কিছু নাই, কোথাও নাই। নির্বাহী বিভাগে নাই, আইন বিভাগে নাই, বিচার বিভাগে নাই। প্যারাসাইট বুদ্ধিজীবীদের এখন কোনো কথা নেই। এইসব এইসব এই যে মানে লিল্লাখোর প্যারাসাইট বুদ্ধিজীবী যেগুলো আছে, হ্যাঁ, এই বুদ্ধিজীবীদের কোনো কথাবার্তা নাই। এখন স্পষ্ট করতে চাই, একটি হচ্ছে যে বাংলাদেশে সামরিক শাসন হয়েছে 2.5 বার, অর্থাৎ 2 বার হচ্ছে প্রত্যক্ষ সামরিক শাসন, একবার হচ্ছে শ্যাডো সামরিক শাসন, শ্যাডো মার্শাল ল, এই ফখরুদ্দিন আলমের সাথে। এই দুটো মার্শাল লকে যদি আমরা ললেস ল বলি, সেই ললেস লর ভিতরেও কিন্তু এইরকম আইনহীনতা ছিল না যেরকম আইনহীনতা এবং আইনের শাসনহীনতা এই সরকারের আমলে আমরা গত 10 মাস ধরে দেখছি। এইটাকে তারা চোঙা ফুকে মাইক ফুকে 1000 বার বলুক, সমস্যা নেই। মোস্তাক ভাইদের মতো সিনিয়র লোকরা যখন এইটাকে লেজিটিমেসি দেয়, সেটা খুব দুঃখজনক। এই যে সিপিবি বাসদের এক অংশ, মোস্তাক ভাইদের মতো কিছু পার্টি, ইসলামিস্ট কিছু পার্টি, এই সবকিছু মিলেই তো ধরুন 70-72টা দল আছে ওদের সাথে। এই 70-72টা দলের কথা যখন তারা বলে, একসাথে করলে 70-72 3 দিয়ে গুণ করলে 4 দিয়ে গুণ করলে যে সংখ্যক লোক হবে সেই সংখ্যক লোক হবে, কিন্তু আক্ষরিক অর্থে কাগজে তো দেখা যাচ্ছে যে 72টি পার্টি বা 73টি পার্টি। তো এই যে বলে ফেলা হলো যে ফ্যাসিবাদী, আমি এই কথাটি এই আপনার অনুষ্ঠানে অনেকজনকে কিন্তু জিজ্ঞেস করেছি, আনফরচুনেটলি কেউ আমাকে সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। ফ্যাসিবাদ কাকে বলে? ফ্যাসিবাদ বলতে আমাদের এখানে একটা কমন কতগুলো ফেনোমেনা ধারণ করা আছে। একটা লাইনে তারা বোঝে মুসোলিনি ফ্যাসিবাদ কায়েম করেছিল, হিটলার ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদ মানে হচ্ছে অন্যের উপরে জুলুম চালানো, এটা ফ্যাসিবাদ না। ফ্যাসিবাদের কতগুলো নির্দিষ্ট সংজ্ঞা আছে। মোস্তাক ভাই ছাত্র অবস্থায় সেগুলো পড়েছিলেন, তিনি জানেন। হয়তো পরে রাজনীতি করতে এসে রাজনীতির কারণে, রাজনৈতিক মতদর্শ চেঞ্জ হওয়ার কারণে উনি সেটা এড়িয়ে যাচ্ছেন। এখন মাস কিলিং হলে তার বিচার করা যাবে। আওয়ামী লীগ যখন পদচ্যুত হয়, তখন যে কিলিংটা হয়েছিল সেটাকে মাস কিলিং কি করে বলেন আপনারা? মাস কিলিংটা মানে কি? মাস কিলিং মানে কোনো একটা এথেনিক গ্রুপকে সমূলে বিনাশ করা, কোন একটি বিশেষ দলকে সমূলে বিনাশ করা, কোন একটি জনগোষ্ঠীকে, কোন একটি ভাষাভাষীর জনগোষ্ঠীকে সমূলে বিনাশ করা, এটাকে বলে মাস কিলিং। আপনি ন্যায্য নিরস্ত্র আন্দোলন করছেন, কোটার আন্দোলন, হঠাৎ করে সেখানে আপনার যখন সহিংস আন্দোলন হয়ে উঠলো, তখনও কিন্তু 8-10 জন ছেলে মারা যায়নি, এবং যেগুলো মারা গেছে সবগুলোই হচ্ছে হেডশুট, 7.6 হেডশুট, সেগুলো স্নাইপার শুট। এরপরে যদি আমরা বলি যে হ্যাঁ একটা গণজাগরণ হলো, গণজাগরণটা কি হলো? কারফিউ ব্রেক করে। কারফিউ ব্রেক করলে যে কোনো সরকারের রুলসে আছে, সেই সরকারের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সেই কারফিউ ব্রেককারীদের উপরে গুলি চালাতে পারে। কারফিউর নিয়মটাই হচ্ছে দেখিবা মাত্র গুলি, এটা কারফিউ ল। এটা জেনে যখন আপনি কারফিউ ব্রেক করেন, দ্যাট মিনস আপনি জানেন যে হয় আমাদের উপরে গুলি চালানো হবে না, যারা গুলি চালাবে আর্মি এদের আমার পক্ষে আছে, অথবা আমাদের উপর গুলি চালালে সেটাকে আমরা ইনক্যাশ করব। এই যেমন ধরুন পাকিস্তানের একটা রেফারেন্স দিই, যে পাকিস্তানে যে লস্করে তৈয়বাকে সামনে পাঠিয়ে দেয় ইন্ডিয়ান গোলার সামনে, ওইরকম লস্করে তৈয়বা 1000 মরে গেলে পাকিস্তান সেনাবাহিনীর কি যায় আসে? কিচ্ছু যায় আসে না, কারণ পরে 6 মাসেই মাদ্রাসা থেকে ওইরকম আবার লস্করে তৈয়বার একটা ব্যাচ তৈরি করে নিয়ে আসবে তারা। সুতরাং আপনি যে জনগণের কথা বলছি, এই জনগণের ভিতরে আমার কোনো কৃষক শ্রমিক নাই। মোস্তাক ভাই খুব ভালো করে জানেন যে এই জনগণের ভিতরে সিলেক্টিভ কোন কোন লোকগুলো ছিল। তো এটাকে মাস্কিলিং বলা যাবে না, এটাকে মাস্কিলিং বলে আপনি ধোপে টিকবেন। আর ধোপে টিকাইতে পারেন এই জন্য যেহেতু আপনাদের হাতে ললেস ল আছে। আপনারা এখন যেটা চালাচ্ছে বাংলাদেশে সেটি হচ্ছে আইনের শাসন।
যেখানে আইনের শাসন বলতে কোনো কিছু নাই। এটা হলো প্রকৃত স্বৈরাচার। এরশাদ, জিয়া এবং ফখরুদ্দিন আহমেদের যে তিনটি মার্শাল ল, এই তিনটি মার্শাল লর ভিতরেও কিন্তু কিছু মানবিক আইন বজায় ছিল, এখন সেগুলোও নাই। একটা এক্সাম্পল দেখুন, এই যে প্রধান উপদেষ্টার বাড়ির সামনের যে সমাবেশ, এইটি 10 তারিখে যে ভদ্রলোক সই করেছেন পুলিশের, যে 10 তারিখের পরে যে কোনো সমাবেশ নিষিদ্ধ, এই একই ভদ্রলোক কিন্তু 5 তারিখের আগে সই করেছিলেন বা আরো আগে সই করেছিলেন যে এই অঞ্চলে সমাবেশ নিষিদ্ধ। তারপর যখন দেখলেন সেই নিষিদ্ধ সমাবেশটা ওরা ভায়োলেশন করে অলরেডি সমাবেশ করে ফেলেছে, তখন লেজিটিমেসি দেওয়ার জন্য কি করলেন, কি মিথ্যাচারটা করলেন পুলিশ কমিশনার? 10 তারিখে একটা চিঠি ইস্যু করে বললেন যে 10 তারিখের পর থেকে এইখানে কোনো সমাবেশ করা যাবে না, নিষিদ্ধ। এবং তখন তারা উঠে চলে গেল শাহবাগে। তো এই যে আপনি আইন বানাচ্ছেন, আপনার পুলিশ, আপনার সেনাবাহিনীর এক অংশ, আপনার ব্যুরোক্রেসি, আপনার কিছু প্যারাসাইট বুদ্ধিজীবী, হ্যাঁ, এদেরকে দিয়ে আপনি আইন বানাচ্ছেন এবং এক সব কিছু মিলে নিয়ে আপনি বলছেন। আমরা দেখেছিলাম কি, যে আগস্ট মাসে অনেকের পিছনে ব্যানার ছিল, গেঞ্জিতে লেখা ছিল দেশটা কারো বাপের না। ভেরি ফাইন, আমি একসেপ্ট করি এটা, দেশটা কারো বাপের না। কিন্তু এখন মনে হচ্ছে দেশটা কারো বাপের না, শুধু না, দেশটা একটা এজমালি সম্পত্তি না, দেশটাকে এটা এজমালি সম্পত্তি বানিয়ে নিয়েছে। অর্থাৎ এটা পরিত্যক্ত একটা সম্পত্তি। পরিত্যক্ত সম্পত্তির উপরে শিয়াল, কুকুর, শকুন সবাই ঠুকরাতে পারে এবং সবাই ঠুকরাচ্ছে। এই সম্পত্তির এক অংশ করে এক এক জায়গায় এক একজনকে দিয়ে দিচ্ছে ওদের প্ল্যান অনুযায়ী। টেকনাফ দিচ্ছে, শিলখালি দিচ্ছে, সেন্ট মার্টিন দিচ্ছে, চিটাগাং পোর্টের নিউ মোডিং দিচ্ছে, লালমন্দিরহাটের এয়ারবেস দিচ্ছে, মংলা পোর্ট দিয়ে দিচ্ছে। কোনো কথা নেই, প্যারাসাইট বুদ্ধিজীবীদের এখন কোনো কথা নেই। এইসব এইসব এই যে মানে লিল্লাখোর প্যারাসাইট বুদ্ধিজীবী যেগুলো আছে, হ্যাঁ, এই বুদ্ধিজীবীদের কোনো কথাবার্তা নাই এখন। এরপরে আসছে যে শান্তিপূর্ণ সমাবেশ। মোস্তাক ভাই বলেছেন শান্তিপূর্ণ সমাবেশ, আই অ্যাকসেপ্ট ইট, যে শান্তিপূর্ণ সমাবেশ ছিল, জুলাই পর্যন্ত ছিল সেটা। কিন্তু যখনই এখানে মাস কিলিং শুরু করার যে কথাটা বলছেন মোস্তাক ভাই, যখনই এখানে প্ল্যান ওয়াইজ কিলিং গুলো শুরু হলো, হেডশুট শুরু হলো, স্নাইপার শুরু হলো, তখন এটা শান্তিপূর্ণ ছিল না, তখন এটা একটা বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। একটা বিশেষ গোষ্ঠী, সেখানে আমার শ্রমিক নাই, কৃষক নাই, সাধারণ মানুষ নাই, গার্মেন্টস কর্মী নাই, রিক্সাওয়ালা নাই, ঠেলা চালক নাই, বাস ড্রাইভার নাই, পরিবহন শ্রমিক নেই, নোবডি ইজ দেয়ার। বিশেষ কতগুলো দলের, বিশেষ কতগুলো ট্রেন বাহিনী, যারা ঢাকা শহরের এন্টার ঢাকা শহর ঘিরে কয়েক বছর ধরে ওয়েট করছিল, রেডি হচ্ছিল, দেয়ার স্পটে, তারা সেখানে স্পট হয়েছে, তারা সেখানে এসে সশস্ত্র সংগ্রাম করেছে। এটাকে কোনোভাবেই শান্তিপূর্ণ সমাবেশ বলবেন না, শান্তিপূর্ণ সমাবেশের মর্যাদা হানি হয় এতে। এখন যে স্থিতিশীলতা, এখন কি স্থিতিশীলতা আছে? মোস্তাক ভাই কি স্থিতিশীলতা দেখছেন এখন? এটা কি স্থিতিশীলতা? এই স্থিতিশীলতা যেটুকু আছে, আওয়ামী লীগকে ব্যান করলে বা আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করলে ওইটি নষ্ট হওয়ার কিছু নেই। স্থিতিশীলতা বলতে যা বোঝায় তার এক অংশও এখন দেশে নাই, কোথাও নেই। নির্বাহী বিভাগে নাই, আইন বিভাগে নাই, বিচার বিভাগে নাই, তো তিনটি তো প্রধান বিভাগ, এই কোন বিভাগে নাই। ইভেন যে ভদ্রলোক 5 তারিখে দেশের দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছিলেন, 5 তারিখে দায়িত্ব ঘাড়ে তুলে নিয়ে বলেছিলেন আপনারা নিরাপদ থাকুন, নিশ্চিন্ত থাকুন, দেশের দায়িত্ব এখন আমার উপরে। এবং সেই ভদ্রলোকের সেই টিমটা গত 8 মাস ধরে 2 মাস পর পর করে এক্সটেনশন করে করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হ্যান্ডেল করছেন। তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও প্রধান উপদেষ্টার বাড়ির সামনে কি করে এরকম গণজমায়েত হয় এবং শাহবাগে কি করে গণজমায়েত হয় একটি দলকে নিষিদ্ধ করার জন্য বা দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এবং তিনি বলেছিলেন যে আমার উপর দায়িত্ব দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন। ফাইন, তাহলে এখন আমরা বলতে পারি যে এইটি হচ্ছে কারো বাপের দেশ না, এইটি হচ্ছে এজমালি দেশ, অর্থাৎ করে পাওয়া 14 আনা। করে পাওয়া 14 আনা আমি যেভাবে খুশি, হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই কৌতুকের মতন 3টা টিকিট কাটছে ভানু একা। ইচ্ছা হলে সে শুয়ে যাবে, ইচ্ছা হলে সে বসে যাবে, ইচ্ছা হলে সে দাঁড়িয়ে যাবে সিটের উপরে। এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো হচ্ছে আসলে মনে করা দরকার যে এককভাবে মোস্তাক ভাই তাকে ক্ষমতা দিলে, সরকারকে সমর্থন করলে সরকার বড় ক্ষমতাবান হয়ে যাবে তা না। কিন্তু মোস্তাক ভাইদের মতো লোক, ফেমাস লোক যারা, তারা যদি এই জিনিসগুলোকে লেজিটিমেসি দেয়, তাহলে এই সরকারের বৈধতা
এই সরকারের সমস্ত অবৈধ কাজগুলো কিন্তু বৈধতা পায়। এটা হলো দুঃখজনক ঘটনা। এটা যদি একটা মানে একটা অরাজনৈতিক লোক দিত তাহলে কোনো সমস্যা ছিল না। রাজনৈতিক ব্যক্তিরা যখন এই ধরনের লেজিটিমেসি দেয় সেটা সরকারের জন্য একটু প্লাস পয়েন্ট।